হ্যালো, আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 8টা। আর আজ চলুন সবাই মিলে প্রাণের শহর ঢাকা থেকে ঘুরে আসি। যেদিন আমি প্রথম বাংলাদেশে আসি, জানলা থেকে আপনাদেরকে এই নদীটা দেখিয়েছিলাম। তখন যদিও বা নাম জানতাম না, তাই আপনারা অনেকে আমাকে কমেন্টে নাম জানিয়েছেন। কেউ বলেছেন ধলেশ্বরী, কেউ বলেছেন ইছামতি, আবার কেউ বলেছেন বুড়িগঙ্গা। এই নদীটার নাম ইছামতি নদী। আর এই নদীটা না আমার শ্বশুরবাড়ির পাশ দিয়েই গেছে। আপনাদেরকে সেটা একদিন দেখিয়ে নিয়ে আসবো। আরও একটা নদী আপনাদেরকে দেখিয়েছিলাম, যে নদীটার নাম আপনারা বলেছিলেন বুড়িগঙ্গা। ঢাকা শহরে যাওয়ার সময় নদীটাকে দেখতে পাওয়া যায়। এই যে দেখুন বুড়িগঙ্গা নদী, একেবারে শহরের মাঝখান দিয়ে নদীটা বয়ে গেছে। এত সুন্দর লাগছে দেখতে। আর আমরা তো অনেক সকালে বেরিয়েছিলাম, তাই কুয়াশার জন্য বেশি দূর দেখা যাচ্ছে না। তবে ছোট বড় কিছু মালবাহী লঞ্চ বা নৌকা আশেপাশে দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর লাগছে সকাল সকাল দেখতে এই নদীটাকে। দেখুন, এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঢাকা শহরে পৌঁছেও গেছি। আগে খুব শুনতাম ঢাকা শহর খুব জমজমাট একটা জায়গা। এখানে আসার পর দেখলাম ঠিক সেরকমই। এত বড় বড় বাড়িঘর, অফিস, আদালত, রাস্তাঘাট, যা দেখে সত্যি মন মুগ্ধ হয়ে ওঠে। তবে ঢাকা শহর তো অনেকটা জায়গা জুড়ে, যা হয়তো 1-2 দিন বা 1 সপ্তাহ ঘুরে দেখা সম্ভব নয়। অনেক সময় নিয়ে সুন্দর সুন্দর জায়গাগুলোকে দেখতে হবে। আর আমার হাতে যেহেতু অত সময় নেই, তাই আমি একদিনে যতটুকু পারি ঘুরে দেখার চেষ্টা করেছি। আর এখন বাইরে থেকে যে জায়গাটা দেখা যাচ্ছে, সাদা সাদা চূড়ার মতন যে মাথাটা রয়েছে, ওটা হলো বাংলাদেশের বঙ্গভবন। যেটা কাছ থেকে দেখানো সম্ভব হলো না, তাই জন্য দূর থেকেই দেখালাম। আর বাইরেটা দেখুন, একেবারে সবুজে ভরপুর। শহরের মাঝখানে এত সুন্দর গাছপালা দিয়ে ভরা খুব কমই দেখা যায়। যেদিন আমি প্রথম এসেছিলাম সেদিনই দেখে অবাক হয়েছিলাম। শহরের মাঝখানে 2-1টা গাছপালা থাকবে, এটা তো স্বাভাবিক। তবে ঢাকা শহরে এসে দেখলাম বড় বড় অফিস বলুন, আদালত বলুন, রাস্তাঘাট, বড় বড় বিল্ডিং, সব কিছুর সামনেই এক টুকরো সবুজের ছোঁয়া থাকবেই, যা ঢাকা শহরকে অন্য এক মাত্রা এনে দেয়। আর দেখতেও অসাধারণ সুন্দর লাগে। চলুন, এবার আমরা চলে এসেছি শহীদ মিনারের কাছাকাছি। প্রথম শহীদ মিনার থেকেই শুরু করি ঢাকা শহরকে ঘুরে দেখা। বাংলাদেশের ইতিহাস সম্পর্কে যদিও পরিষ্কার জ্ঞান নেই, তবে যতটুকু জেনেছি আমার বাপির কাছ থেকে জেনেছি। আর এই শহীদ মিনারের ইতিহাস বাপির মুখে বহুবার শুনেছি। তাই আজ বাপির সঙ্গে শহীদ মিনার ঘুরে দেখার খুব ইচ্ছে ছিল। যদিও সেটা আর সম্ভব হলো না, আর হয়তো কখনো হবেও না। তবে এখানে আসার পর বাপির কথা ভীষণ মনে পড়ছিল। আরও আপনাদেরকে এক দাদার সঙ্গে পরিচয় করানো হয়নি। এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন ওর ছোটবেলার বন্ধু জীবন দাদা। যেদিন আমি বাংলাদেশে এসেছিলাম, যে দাদা আমার পুরো ভিডিওটা করে দিয়েছিল, এই যে সেই দাদা। আর এই দাদার জন্যই এত সুন্দর একটা স্মৃতি সারা জীবন আমার কাছে থেকে যাবে। শহীদ মিনারের সামনে না খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ। মানুষজন যেমন গাছের নিচে বসলে একটা শান্তির অনুভব করে, ঠিক দেখলাম এখানে শহীদ মিনারের সামনেও অনেক মানুষজন বসে রয়েছে চুপটি করে। আর এই সামনেটায় দেখুন ছোট বড় অনেক ধরনের নকশা করা, যেগুলো এই শহীদ মিনারের সৌন্দর্যকে আরও অনেকটা বাড়িয়ে তুলেছে। শহীদ মিনার সম্পর্কে বাপির মুখে আমি যেটুকু শুনেছিলাম, বাপি বলতো, আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি, বহু বাঙালি রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই বাংলা ভাষা। রফিক, বরকত, সালাম, জব্বর, মহান এই বীর যোদ্ধারা যারা প্রাণ হারিয়েছিলেন এই ভাষা আন্দোলনের জন্য, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে তৈরি হয়েছিল এই স্মৃতিস্তম্ভ। আর আমরা তো সামনাসামনি না দেখতে পেলেও টিভিতে বা অন্য কোনো মাধ্যমে দেখতেই পাই, প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারিতে হাজার হাজার মানুষের ভিড় জমেই শহীদ মিনারের সামনে। শহীদ মিনার প্রাঙ্গণ চারিদিকে ফুলে ফুলে সেজে ওঠে। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে বহু মানুষ ফুল নিয়ে একত্রিত হয় শহীদ মিনারের সামনে। যদিও তা আমি কখনো সামনাসামনি দেখিনি, তবে দেখতে কিন্তু অসাধারণ লাগে। আরও জানেন তো, এই শহীদ মিনারের সুন্দর একটি তাৎপর্য রয়েছে। 5টি কলম বিশিষ্ট এই শহীদ মিনারের
মাঝখানে যে কলমটি সেটি একটি লম্বা আর একটু নিচের দিকে ঝোঁকানো রয়েছে। মাঝের কলমটিকে মা বা মাতৃভূমি হিসাবে ধরা হয়, আর পাশে যে 4টি ছোট ছোট কলম রয়েছে সেই 4টি হলো ওই মায়ের সন্তান, যারা মা বা মাতৃভূমির মুখের ভাষার জন্য নিজেদের প্রাণ দিয়েছেন। তাই মা একটু ঝুঁকে দুই পাশে দাঁড়ানো 4 সন্তানকে আশীর্বাদ করছেন। এটাই ছিল এই শহীদ মিনারের সুন্দর একটি তাৎপর্য। এখানে আসার পর জানেন তো, দূর থেকে অনেকক্ষণ ধরেই পতাকা দেখছিল। ওর মন তো ছটফট করছে কতক্ষণে একটা পতাকাও এখান থেকে কিনবে। তারপরে যখন নিজে ধরেছে নিজের দেশের পতাকা, দেখুন মনে কত আনন্দ। নিজের দেশ বলে কথা, আনন্দ তো হবেই। আর ওর আনন্দ দেখে আমারও খুব আনন্দ হচ্ছে। প্রায় 1 যুগ হলেও দেশ ছেড়েছে, আর এখন এসে দেখছে সেই ছোটোবেলায় যা যা দেখে গিয়েছিল এখন তার প্রায় সবটাই বদলে গেছে। কত নতুন নতুন জিনিস হয়েছে এই কয়েকদিনের মধ্যে, যা হয়তো ওই ফোনে দেখেছে, আর আজকে সব কিছু আবার সামনাসামনি দেখছে। আর এই দিদিকে দেখছিলাম এক মনে মন দিয়ে ফুলের মালা তৈরি করছে। শহীদ মিনারের সামনে আমি আগেও দেখেছি ফোনে বহুবার অনেক ফুলের দোকান, পতাকার দোকান এগুলো থাকে। আরও 21শে ফেব্রুয়ারি না অনেক দোকানপাট বসতে আমি দেখেছি, যেগুলো আজকে আর দেখলাম না। শুনলাম ওগুলো সেই 21শে ফেব্রুয়ারির দিনই বেশি বেশি করে বসে। তো যাই হোক, চলুন, এই জায়গা থেকে আমাদের শহীদ মিনার দেখাও হয়ে গেল, আর এখন সোজা আমরা চলে যাব বাকি জায়গাগুলো দেখার জন্য। শহীদ মিনার থেকে বেরোনোর পর এখন আমরা সোজা যাব ঢাকা ইউনিভার্সিটির দিকে। সেই জায়গাটাও আমরা যতটুকু পারে একটু ঘুরে দেখব। আর এখন সামনেই দেখুন দেখা যাচ্ছে টিএসসি মোড়। এবার চলুন, আমরা গাড়ি থেকে নেমেও গেছি। কিছুটা সময় দাঁড়িয়ে এই জায়গাটা একটু দেখব। খুব বেশি সময় তো আমাদের হাতে নেই, তাহলে আরও অন্য জিনিসগুলো দেখে শেষ করতে পারবো না। তাই একটু একটু করে সময় নিয়ে সব জায়গাগুলো ঘুরে দেখছি। এই জায়গাটাতে না অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন, বইমেলা বলুন, এগুলো হয়ে থাকে। এই মাঝ বরাবর কয়েকটা মানুষ দিয়ে একটা স্তম্ভ মতন তৈরি করা, আর এই ব্রিজটার ওপর দিয়ে দেখুন রেল লাইন গেছে। খুব সুন্দর একটা সাজানো গোছানো রাস্তা, মাঝখান দিয়ে দেখুন একটার পর একটা গাড়ি চলে যাচ্ছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম এই রাস্তার ধার দিয়ে দেখুন কত রিক্সা যাচ্ছে, আর দাদারাও তাদের রিক্সাগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছিল একবার ওই রিক্সায় উঠে একটু ঘোরাঘুরি করি। এবার চলুন, এখন আমরা এসেছি ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনে। এখানে ওর একজন পরিচিত বন্ধু আছে, যেই দাদার সঙ্গে আমরা ঘুরে ঘুরে কলা ভবনটাকে দেখব। ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে তো আগে বহুবার শুনেছি, আজকে সামনাসামনি দেখার সৌভাগ্য হলো। এখন আমরা রয়েছি কলা ভবনের ঠিক উল্টো দিকে আইবিএ বিল্ডিংয়ে। আর এই জায়গাটাও না ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। এখানে এসে মনে হচ্ছিল এক মুহূর্তে আমরা বাগান বাড়িতে চলে এসেছি। ইউনিভার্সিটির মাঝখানে সবুজ গাছপালা দিয়ে ভরপুর, ভীষণ সুন্দর একটা জায়গা। আর এটা ছিল আইবিএ বিল্ডিংয়ের ক্যান্টিন। এত দূর যখন চলেই এসেছি, তাহলে চলুন এই কলেজের ক্যান্টিন থেকে হালকা পাতলা কিছু একটা খেয়ে নিই সবাই মিলে। খাবার খাওয়ার পরে বাইরে বেরিয়েই দেখলাম ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়। আর এই রাস্তা ধরেই না আমরা এখন সোজা চলে যাব বসুন্ধরা সিটিতে। আর এই জায়গাটা ছিল শাহবাগ, যে জায়গা ফুলের জন্য ভীষণ বিখ্যাত। কর্নারে দেখুন ছোট ছোট সব ফুলের দোকান রয়েছে। আরও জানেন তো, আমরা যখন আমেরিকা থেকে ইন্ডিয়ায় এসেছি তখন সঙ্গে করে খুব বেশি জামা কাপড় নিয়ে আসিনি। আবার যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশ ঢুকেছি তখন তো আরও কম জামা কাপড় নিয়ে এসেছি। বিশেষ করে তখন যেহেতু শীতের সময় ছিল, বেশিরভাগ তো সোয়েটারই সঙ্গে চলে আসবে।
আর সোয়েটার বেশি করে নিয়ে আসলে যাওয়ার সময় তো জামা কাপড় এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবো না। তাই কোনো রকম একটা শীতের জ্যাকেট নিয়ে আমি এসেছি এদেশে। আর আমার বাংলাদেশের সব ভ্লগে আপনারা ওই একই জ্যাকেট পরে আমাকে দেখেছেন বহুবার, তাই আজকে মার্কেটিং করতে বেরিয়েই পড়েছি। তবুও বাংলাদেশ যেহেতু গার্মেন্টসের জন্য বিশ্ববিখ্যাত, সমস্ত দেশে বাংলাদেশের জামা কাপড়ের ভীষণ ডিমান্ড। তাই আমি যখন বাংলাদেশে এসেছি সেখানে বেশি বেশি করে জামা কাপড় নিয়ে আসলে তো আমি এদেশ থেকে আর কিছুই নিয়ে যেতে পারবো না, সেই জন্যই আর কি কম কম জামা কাপড় নিয়ে আসা। আর এখন চলুন, আমরা চলে এসেছি একেবারে বসুন্ধরা সিটির সামনে। এবার চলুন, চলে এসেছি বসুন্ধরা সিটির সামনে। আর এই সামনের জায়গাটা ছিল অসাধারণ সুন্দর। রাস্তার পাশে সারি সারি গাছ রয়েছে আর ফাউন্টেন দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। আর আপনাদের একটু আগে বলছিলাম না, শহরের মাঝখানেও এক চিলটে সবুজের ছোঁয়া। খুব সুন্দরভাবে সাজানোই শপিং মলের বাইরেটা। আর এটা ছিল ঢাকার দ্বিতীয় বৃহত্তম শপিং মল বসুন্ধরা সিটি। বাইরেটা তো ভীষণ সুন্দর। এবার চলুন ভেতরের দিকে যাওয়া যাক। মলটা বাইরে থেকে তো সুন্দর দেখলামই, ভেতরে আসার পর দেখলাম আরও সুন্দর। আর এবার চলুন ধীরে ধীরে উপরের দিকে উঠে যাই। উপর থেকেই গোটা মলটাকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। মলটা ছিল 21 তলার একটা মল, যার 8টা ফ্লোর বিভিন্ন ব্যবসার কাজে ব্যবহার করা হয় আর বাকি ফ্লোরগুলো অফিসিয়ালি কাজে ব্যবহার করা হয়। আর এর প্রত্যেকটা ফ্লোর জানেন তো এক একটা জিনিসের জন্য বিখ্যাত, মানে এক একটা ফ্লোরে এক একটা জিনিস পাওয়া যায়। আর এখন আমরা এসেছি জুয়েলারি ফ্লোরে, যেখানে শুধুমাত্র জুয়েলারি পাওয়া যায়। আর এখানকার এক একটা জুয়েলারির দোকান দেখে আমি তো অবাকই হয়ে গিয়েছিলাম। এই জুয়েলারি ফ্লোরেই ছিল প্রায় কয়েকশো জুয়েলারির দোকান, একটার থেকে আরেকটা দোকান বেশি সুন্দর। এই প্রত্যেকটা দোকানের সামনে না এত সুন্দর সুন্দর ডিজাইনের জুয়েলারি দিয়ে সাজানো রয়েছে, মনে হচ্ছে এই জায়গায় কিছুক্ষণ সময় দাঁড়িয়ে দেখতে থাকি। এত সুন্দর সুন্দর জিনিস দেখলে আর বাড়ি যেতে মন চাইবে না। এবার চলুন ওপর থেকে আপনাদের পুরো মলটাকে ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন, এটা ছিল এই ওপরের জায়গাটা, ভীষণ সুন্দর কারুকার্য করা একটা শপিং মল। আর এটা ছিল একেবারে নিচে, নিচ থেকে না মানুষজনদের একেবারে ছোট ছোট দেখাচ্ছিল। আর এই মলটার নিচের দিকে তাকালে ওপর থেকে মনে হয় একেবারে গোলাকার একটা মল। এই ফ্লোরে ঘুরতে ঘুরতেই হঠাৎ করে দেখলাম এই কাচের বাইরে থেকে না পুরো ঢাকা শহরটাকে দেখা যাচ্ছে। কি ভীষণ সুন্দর লাগছে দেখুন, একটার পর একটা বিল্ডিং, আর বেশিরভাগগুলোই না সাদা সাদা রঙের, এই জন্য আরও বেশি ভালো লাগছে। এই দোকানের সামনেও না খুব সুন্দর সুন্দর জুয়েলারি সাজানো রয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে না কিছুক্ষণ সময় দেখছিলাম এই সব কটা জুয়েলারিকে। এত সুন্দর এখানকার ডিজাইনগুলো, মনে হচ্ছিল সারাদিন দাঁড়িয়ে দেখলেও শেষ হবে না। এর থেকে যে জুয়েলারিগুলো দেখছিলাম সেগুলো সব কটাই তো ভীষণ সুন্দর, তবে খুব ভারী ভারী। চলুন এই দোকানের ভেতরে গিয়ে দেখি কিছু হালকা ওয়েটের পাওয়া যায় কিনা। আর এই দোকানে এসেই প্রথমেই দাদাকে বললাম শাঁখা বাঁধানো দেখানোর জন্য। আপনাদের তো আগেই বলেছি আমার দেওরের কিছুদিন আগে বিয়ে হয়েছে। ওর বিয়েতে তো আমরা আসতে পারিনি, তাই তেমন কিছু গিফটও ওকে দিতে পারিনি। আর আমার যাকে আমি কিছুদিন আগেই জিজ্ঞাসা করছিলাম তোমার কি পছন্দ, তখন ও বলেছিল ওর শাঁখা বাঁধানো পছন্দ। তাই আমি এই দোকানে এসে আগে শাঁখা বাঁধানোই দেখছিলাম। আরও জানেন তো, আমার যা যেহেতু একটু রোগা, তাই এখানকার বেশিরভাগ শাঁখাগুলোই না অনেকটাই বড় ছিল ওর হাতের থেকে। এই যেমন দেখুন আমি এই শাঁখাটা হাতে ধরে রয়েছি, এটাও ভীষণ বড় ছিল, তাই এটা আর নিতে পারিনি। এরপর না এখানকার অনেকগুলো দোকান ঘুরেছি শুধু শাঁখা বাঁধানো নেওয়ার জন্য। এখানে শাঁখা বাঁধানো পাওয়া যায় না সেটা না, যেগুলো পাওয়া যাচ্ছিল সেগুলোর হাতের থেকে অনেক বড়।
তাই জন্য এখানকার একজন দাদা বললেন, আপনার যদি সময় থাকে তাহলে আপনি অর্ডার দিয়ে বানাতে পারেন। সেক্ষেত্রে সব দোকান থেকেই শাখা বাঁধিয়ে দেয়, তবে ওই রেডিমেড কিনতে গেলে ওর হাতের থেকে সব দোকানেই বড় বড়ই দেখলাম, তাই প্ল্যানটা একটু চেঞ্জ করে ফেললাম। আর ও তো অনেক বছর পর দেশে ফিরেছে, দেশে ফিরে দেখছে অনেক বন্ধুর বিয়ে হয়ে গেছে, কাছের অনেক আত্মীয় স্বজনের বিয়ে হয়েছে, যেগুলো হয়তো ফোনে ফোনে শুনেছে আর সামনে থেকে দেখতে পারেনি। তাই এত বছর পর যেহেতু ও বাড়িতে এসেছে, তাই ওই কাছের মানুষদেরকে নিজে হাতে গিফট দেওয়ার জন্য এই জায়গা থেকে ছোটোখাটো কিছু গিফট আমরা নিয়ে নেব। যদিও বাড়ির থেকে তাদের গিফট দিয়েছে, তবু ওর ইচ্ছা ও নিজে হাতে তাদেরকে কিছু গিফট করবে। এই কানেরটা দেখছিলাম ওর এক বন্ধুর বউয়ের জন্য, ভীষণ সুন্দর, খুব লাইট ওয়েটের মধ্যে, আমার তো বেশ পছন্দ হয়েছে। ওই কানেরটা নেওয়ার পরপরই আমাদের আরও একটা কানের পছন্দ হয়েছিল, আর এটাও ওর বন্ধুর বউয়ের জন্য। এটাও খুব লাইট ওয়েটের মধ্যে ছিল, এটাও আমাদের খুব পছন্দ হয়েছিল, তাই এটাকেও একসঙ্গে নিয়ে নিয়েছিলাম। এবার না এই জায়গা থেকেই কিছু নেকলেস দেখছিলাম, ভাবলাম যখন শাখা বাঁধানো পেলামই না, তাহলে জায়ের জন্য এখান থেকেই একটা নেকলেস নিয়ে নিই। খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে ছিল, এইটা আমার প্রথমে পছন্দ হয়েছিল, তাই এটাকে আমি একটু পরে দেখছিলাম কেমন হয়। আর সেই সঙ্গে আর বাকি যেগুলো ছিল সেগুলোর ডিজাইনও বেশ সুন্দর ছিল। আর আমি দাদার সঙ্গে ডিসকাস করছিলাম কোনটা নেব, কারণ এখানে না আরও একটা নেকলেস ছিল যেটা আমার বেশি পছন্দ হয়েছিল, তবে সেটার সঙ্গে কানের দুল ছিল না। তাই ওই দাদা না অনেক চেষ্টা করছিল অন্য নেকলেসের কানের দুল দিয়ে এটাকে ম্যাচ করানোর, কিন্তু শেষের দিকে আর ম্যাচ করাতে পারেনি। এই যে দেখুন, এই নেকলেসটা আমার বেশি পছন্দ হয়েছিল, যেটাকে আমি আর নিতে পারিনি। তো শেষমেশ যখন আর পাইনি কানেরটা, তাই ভাবলাম যেটা প্রথমে গলায় দিয়েছিলাম সেটাকেই নিয়ে যাই। শেষমেশ অনেক ভাবনা চিন্তা করার পরে এই নেকলেসটাকেই ফাইনাল করলাম। এর সঙ্গে সুন্দর ম্যাচিং কানের দুলও ছিল। তো চলুন এটাকে এবার প্যাক করে নিই। চলুন এদিকে এখন এটাও প্যাক করা হয়ে গেছে। আর সব শেষে না হঠাৎ করে মামনির কথা মাথায় আসলো। যদিও এর আগে অনেক সোনার জিনিস মামনিকে দিয়েছি, তবে আজ পর্যন্ত ডায়মন্ডের কিছু দিতে পারিনি। তো ভাবলাম যাওয়ার সময় একটা ছোট্ট নাকের নিয়ে যাই মামনির জন্য। আর মামনির জন্য নাকের নেওয়ার কথায় মনে পড়লো হঠাৎ করে, আমার যে ননদটা বাড়ির কাছে থাকে সে আর বাদ যাবে কেন, তাই ওই দিদির জন্য আর মামনির জন্য ছোট্ট এই দুটো নাকের নিয়ে নিলাম। যদিও আমরা প্ল্যান করে আসিনি, তবু দেখলে হয়তো দুজনেই খুব খুশি হবে। এবার চলুন, সোনা গয়নার পর্ব তো শেষ করে ফেলেছি, এবার একটা ভালো দোকান দেখে কয়েকটা শাড়ি নিয়ে যাই। আর বাংলাদেশে এসেছি, সেখানকার বিখ্যাত ঢাকাই জামদানি যদি না নিই তাহলে আর কি নিলাম। শাড়ি যদিও খুব ভালো একটা চিনি না, তবু এমনভাবে দেখছিলাম যেন শাড়ি সম্পর্কে কত আইডিয়া আমার। তবু সঙ্গে যেহেতু কেউ আসেনি আর নিয়ে যেহেতু যেতেই হবে, তাই আর কি পছন্দ করছিলাম নিজের মতন করে। এই শাড়িটা দেখুন, এই জামদানি শাড়িগুলো এখন নতুন বেরিয়েছে, ভীষণ সুন্দর ছিল। অনেকক্ষণ ধরে বেছে বেছে সব শেষে এই কয়েকটা জামদানি শাড়ি আমার পছন্দ হয়েছে। তো চলুন এইগুলোকে সঙ্গে প্যাক করে নিয়ে নিই। এক একটা করে জামদানি শাড়ি বের করছে আর আমার পছন্দ হয়ে যাচ্ছে। সব শেষে এই শাড়িটা দেখে আর না নিয়ে পারলাম না, তবে এই শাড়িটা আমি আমার মায়ের জন্য নিচ্ছি, ভীষণ সুন্দর লেগেছে আর আমারও খুব পছন্দ হয়েছে।
পরে না আরও কিছু শাড়ি দেখছিলাম আমার ননদদের জন্য। বাকি যে ননদরা আছে তাদের জন্য তো এখনও কিছু নেওয়া হয়নি। আর এই কাকু মন ভরে আমাকে দোকান থেকে শাড়ি বের করে করে দেখাচ্ছিলেন। এত শাড়ি দেখে আমি ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব। এই শাড়ি পছন্দ করা যে কী টাফ সেটাই প্রথমবার বুঝতে পারলাম। তাও আবার এমন একজন পছন্দ করলো যার শাড়ি সম্পর্কে কোনো আইডিয়াই নেই। তো যাই হোক, অনেক কষ্ট করে এই কটা কাতান শাড়ি শেষমেশ পছন্দ করেছি। আর এখন চলুন এইগুলোকেও প্যাক করে নিয়ে নিই। এই প্রথমবারের মতন এতগুলো শাড়ি নিচ্ছি নিজের পছন্দের মতন, আশা করি সকলের পছন্দ হবে। কাকু তো পারলে পুরো দোকানের শাড়ি আমাকে দিয়ে দেয়। শাড়ি পছন্দ করা শেষ হয়ে গেছে, তবুও কাকু একটার পর একটা শাড়ি আমাকে দেখিয়েই যাচ্ছে। তো চলুন, সব শেষে এই যে শাড়িগুলোকেও নিয়ে নিয়েছি, এবার বাইরে বের হই, নালে কাকু এই গোটা দোকানটা আমাকে দিয়ে দেবে। চলুন এখন বাইরের দিকে যাওয়া যাক। আর আজকে কেনাকাটা করতে করতে দিনের অনেকটা সময় এই জায়গায় চলে গেছে, তাই আরও অনেক জিনিস দেখার ইচ্ছে হলেও দেখে উঠতে পারবো না, কারণ বাইরে অলরেডি এখন সন্ধে হয়ে এসেছে। তাই একেবারে শেষে একটু গণভবনেও যাওয়ার ইচ্ছে আছে। আর এখন চলুন এই জায়গা থেকে বেরিয়ে যাই। আর সেই সঙ্গে আমার ভ্লগটিও আজকে অনেক বড় হয়ে গেছে, তাই ভ্লগটি আর বেশি বড় করব না। তাই আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক করে দেবেন। তাহলে চলুন আজকের জন্য টাটা।